কি সেই বিষয়গুলো? সেই বিষয়গুলো হচ্ছে যে ৩১ দফা নামক আমরা ৩১টি দফা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা মনে করি, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই ৩১টা বিষয় আমাদেরকে অ্যাড্রেস করা উচিত। অর্থাৎ আগামী দিনে যদি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা এই ৩১টি বিষয়ের প্রতি মনোযোগ দিব। এবং আমরা বিশ্বাস করি এই ৩১টি বিষয়ে যদি আমরা কাজ শুরু করতে পারি, তাহলে দেশের মানুষের অবস্থা এবং দেশের অবস্থা কিছুটা হলেও আমরা ভালো করতে পারবো, বেটার করতে পারবো। এখন সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই ৩১ দফার ভেতরে কি আছে? কি আছে আপনারা মোটামুটি জেনেছেন। এখন এই ৩১ দফা আমরা কেন দিলাম? দেখুন, বিএনপি একটি রাজনৈতিক দল। এই দলটি রাজনীতি করে বাংলাদেশের জন্য। এই দলটির রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কিছু করা। এখানে বেশ অনেক মুরব্বী বসে আছেন আমি দেখছি। মুরব্বী যারা আছেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের দায়িত্বভার গ্রহণ করেন, তারপরে কতগুলো পরিবর্তন এসেছিল। তার মধ্যে একটি দুইটি পরিবর্তন যদি আমরা আলোচনা করি, প্রথম পরিবর্তনই হচ্ছে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন। দ্বিতীয় আরেকটি বড় পরিবর্তন হচ্ছে যে ৭৪ সালে যেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল, শহীদ জিয়ার সময় খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল, যাতে করে খাদ্যের অভাবে মানুষ মারা না যায়। এর পরবর্তীতে আরো ইতিহাস গড়িয়েছে, সময় গড়িয়েছে, গণতন্ত্রের চর্চা হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, স্বৈরাচার জোর করে ক্ষমতা দখল করেছে, আন্দোলন হয়েছে, আন্দোলনে জনগণের বিজয় হয়েছে। সেই বিজয়ে জনগণ আবার ৯১ সালে বিএনপিকে দায়িত্ব দিয়েছে। বিএনপিকে দায়িত্ব দেওয়ার পরে দেশনেত্রী খালেদা জিয়া দায়িত্বভার গ্রহণ করেছে। তখনও আমরা দেখেছি কিছু পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন? এগোনোর চেষ্টা করেছে দেশ সামনে। আমরা দেখেছি নারীদের শিক্ষার ব্যাপারে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি যে কিভাবে শিল্প কারখানার প্রসার লাভ করেছিল বেকারদের কর্মসংস্থানের জন্য। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের লক্ষ্য যেহেতু, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের মানুষ, কাজেই যখন বিগত ১৫ বছর বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছিল, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের বাক স্বাধীনতার জন্য, সর্বোপরি জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য যখন সংগ্রাম করছিল, সেই সময় সকল বিষয় বিবেচনা করে, বিবেচনায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা প্রথমে ২৭ দফা ঘোষণা করেছিলাম। তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল যাদেরকে সাথে নিয়ে বিএনপি, যারা বিএনপির সাথে অথবা বিএনপি যাদেরকে সাথে নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে ছিল, তাদেরকে সাথে নিয়ে আমরা ৩১ দফা পরবর্তীতে ঘোষণা করি। এবং এই ৩১ দফা সংস্কার কর্মসূচি বলেন বা দেশ উন্নয়ন কর্মসূচি বলেন, যেভাবেই আমরা বলি না কেন, এটি আমরা এমন এক সময় দিয়েছিলাম, এমন এক সময় জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম আজ থেকে ২-২.৫ বছর আগে, যখন বর্তমানে অনেক মানুষকে আমরা দেখছি যারা সংস্কার সংস্কার করছেন, প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন। সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোনো সংস্কারের কথা আমরা বলতে শুনিনি। তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল, বিএনপির নেতাকর্মীরাই বলেছিল সংস্কারের কথা। তবে আজকে যারা সংস্কারের কথা বলছেন, আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তখন হয়তো বলেননি, কিন্তু এখন বলছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ আমরা যেই কাজটি ২ বছর আগে থেকে শুরু করেছিলাম, যখন আমরা জানতাম যে এই স্বৈরাচারের পতন হবে, হয়তো আমরা অগাস্টের ৫ তারিখটি জানতাম না,
কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে স্বৈরাচারের পতন আর বেশি দূরে নয়। আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম এই ৩১ দফা। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই মানুষগুলো যারা আজ সংস্কার প্রস্তাবকে সমর্থন দিচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা ২ বছর আগে বলেছি যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। ২ বছর পরে আজকের যে এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা যাদেরকে বিভিন্ন কমিশনের দায়িত্ব দিয়েছে, সেই কমিশন আজকে ২-২.৫ বছর পরে একই কথা বলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ থেকে ২.৫ বছর আগে বলেছিল যে একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আজকে ২ থেকে ২.৫ বছর পরে বর্তমান সরকারের কমিশনের ব্যক্তিবর্গ ওনারা বলছেন যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা উচ্চকক্ষের কথা বলেছি ২-২.৫ বছর আগে। আজকে ২-২.৫ বছর পরে বর্তমান সরকারের কমিশন, সংস্কার কমিশন একই কথা বলছেন। এরকম আমরা আরো অনেকগুলো কথা বলেছি কম বেশি, যেগুলো ২.৫ বছর পরে ওনারা বলছেন। হতে পারে আমাদের সাথে ওনাদের 100% মতামতের মিল নেই, হয়তো 80% মতামতের মিল আছে। তার অর্থ কি? তার অর্থ দাঁড়াচ্ছে যেগুলো মূল বিষয়, মূল যেগুলো বিষয়, রাজনীতির মূল বিষয়, দেশের নীতি নৈতিকতার মূল বিষয়, রাজনীতির নীতি নৈতিকতার মূল বিষয়, সেগুলো কিন্তু বিএনপি অনেক আগেই বলেছে। এখন এটিতে গেল রাজনীতির বিষয়। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, রাজনীতির গুণগত পরিবর্তন আমরা আনতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনতে চায়। শুধু দল না, দলের ভিতরে যেরকম আমরা পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করছি, একই সাথে আমাদের যদি সুযোগ হয় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা, তাহলে আমরা সার্বিকভাবে সেটি আনতে চাই। এবং সেই জন্য আমরা দল মত নির্বিশেষে সমাজের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমরা চাই। একই সাথে শুধু রাজনীতির গুণগত পরিবর্তন আনলেই তো সবকিছু হয়ে যাবে না, সবকিছুকে হয়ে যাবে না, তারপরেও আসল কতগুলো বিষয় বাকি থাকে। কি সেই বিষয়? প্রথমেই যদি বলতে হয়, এখানে উপস্থিত প্রতিটি মানুষ যেই কষ্টটি করেন, যেমন এই যে দ্রব্যমূল্যের লাগামহীন গতি, যেটি প্রত্যেকটা সমাজের কম বেশি প্রত্যেকটি মানুষকে কষ্ট দেয়, এই লাগামহীন গতির লাগাম টেনে ধরতে হবে। এবং এই লাগাম যদি টেনে ধরতে হয়, তাহলে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটি গেল একটি। বাংলাদেশে বহু মানুষ আছে, বহু যুবক আছে, বহু নারী আছে যারা বেকার, বিভিন্ন কারণে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হচ্ছে না। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, শুধু বড় বড় কথা বললে তো হবে না। শুধু উচ্চকক্ষ, সংসদে উচ্চকক্ষ তৈরি করলেই সমস্যার সমাধান হবে না। আলোচনা হবে, উপায় বের হবে, কিন্তু সেই উপায়কে বাস্তবায়ন করতে হবে। শুধু একজন ব্যক্তি ২বারের বেশি প্রধানমন্ত্রী হবে না এই কথা তো বললে হবে না। হলো না প্রধানমন্ত্রী, তাতে পাবলিকের কি যায় আসে? পাবলিককে, মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আয় রুজির ব্যবস্থা করতে হবে, মানুষের দ্রব্যমূল্যের লাগাম, যে ঊর্ধ্বয়ন লাগাম দ্রব্যমূল্যের, এটির গতি টেনে ধরতে হবে, কৃষকের ফসলের উৎপাদন বাড়াতে হবে। আবার একই সাথে কৃষক যাতে পণ্যের ন্যায্য মূল্য পায় সেটিও নিশ্চিত করতে হবে। কৃষকের জন্য খাল কাটার ব্যবস্থা করতে হবে, যাতে কৃষক অল্প খরচে সহজে পানি পেতে পারে তার দ্রব্য উৎপাদনের জন্য, কৃষি পণ্য উৎপাদনের জন্য। কারণ কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব। ঠিক একইভাবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, শিশু যারা আছে, তাদের জন্য শিক্ষার ব্যবস্থাকে সহজ করতে হবে। শুধু শিক্ষার ব্যবস্থাকে সহজ করলেই হলো না, তাদেরকে যারা শিক্ষিত করবেন, যেই সব শিক্ষক, সেই শিক্ষকদেরকে আবার একটা কমফোর্ট দিতে হবে। কি সেটি? তাদেরকে সহযোগিতা দিতে হবে অর্থনৈতিকভাবে, যাতে করে তারা তাদের পুরা মনোনিবেশ করতে পারেন, মনটাকে একদম মনোনিবেশ করতে পারেন শিক্ষার জন্য। অর্থাৎ তারা যাতে সুষ্ঠুভাবে এই দেশের ভবিষ্যৎ প্রজন্মদেরকে
শিক্ষা দিতে পারে, সঠিক শিক্ষা দিতে পারে, সেটির ব্যাপারেও নজর দিতে হবে। শুধু বই খাতা দিলে হবে না, শুধু বিল্ডিং বানালে হবে না, শিক্ষকদের প্রতিও নজর দিতে হবে। একইভাবে নজর দিতে হবে মানুষের স্বাস্থ্যের জন্য। একটি কথা আমরা প্রায় শুনি, বাংলাদেশের সাধারণ মানুষ যারা তারা দেশের হাসপাতালগুলোতে ঠিকভাবে চিকিৎসা সুবিধা পায় না। এর বাইরে যে সকল মানুষ আর্থিকভাবে এফোর্ড করতে পারেন, আর্থিকভাবে যাদের পক্ষে সম্ভব, তারা হয়তো কেউ বাংলাদেশের বাইরে অন্য অন্য দেশে চিকিৎসার সুবিধা নিতে চলে যান। কাজেই আমরা যদি এই মানুষগুলোকে দেশের ভিতরে রেখে, দেশের ভিতরে যদি তাদেরকে চিকিৎসা সেবা দিতে চাই, তাহলে চিকিৎসার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে, ওষুধের দাম কমাতে হবে, ওষুধের দাম কমানোর পদক্ষেপ নিতে হবে। এরকম বহু কাজ বাকি আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে এখানে একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন যে ঢাকা শহরে এখান থেকে এয়ারপোর্ট যেতে মাত্র 30 কিলোমিটার, অথচ বহু সময় লাগে, যানজট থেকে আরম্ভ করে পরিবেশের দূষণ। এই যে সমস্যাটা, যেই দুটো সমস্যা, পরিবহন সমস্যা এবং দূষণ সমস্যা, আমার তো মনে হয় এখানে উপস্থিত যে কয়েক হাজার মানুষ যে আপনারা আছেন, প্রত্যেকটি মানুষ এই কষ্ট প্রতিদিন সহ্য করতে হয়, প্রতিদিন সহ্য করতে হয় না আপনাদের? কাজেই যানজট হয়তো থাকবে, যানজট যাবে না, পৃথিবীর সব দেশেই সব রাজধানীতেই কম বেশি যানজট থাকে, কিন্তু সেই যানজটটাকে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। 2 ঘন্টা 3 ঘন্টা